অন্নপূর্ণা যোজনার ফর্ম সবাইকেই ফিল আপ করতে হবে। যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা পেতেন তাদের কিন্তু সবাইকে এই ফর্মটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্মগুলো কিন্তু আপনাদের উপযুক্ত অফিসে, অর্থাৎ যদি আপনাদের বিএলও মারফত বা বিডিও অফিসে বা অনলাইনে যদি আপনাদের জমা করতে বলে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা সময়ের মধ্যে জমা করতে হবে। এবং আপনাদের কিন্তু বলেই দিয়েছে যে আগামী 2 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যে যারা ফর্মটা জমা দিতে পারবেন তাদের কিন্তু টাকা আগে ঢুকবে। এরপর আপনারা যেভাবে পরপর ফর্ম জমা দিতে পারবেন, অর্থাৎ 90 দিনের মধ্যে, সেইভাবে আপনাদের পরপর আপনাদের অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মী ভাণ্ডার ফর্মটি ট্রান্সফার হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্পে আপনারা টাকা পেতেন, তো চিন্তা করার কারণ নেই। এর মধ্যে আপনারা যেভাবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকতো সেই টাকায় আপনাদের ঢুকবে। এই টাকাটা সরকার পক্ষ থেকে বলেই দিয়েছে যে কোনো রকম বন্ধ হবে না। সুতরাং আপনাদের চিন্তা করার কারণ নেই। ধীরে ধীরে আপনারা তাড়াহুড়ো না করে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। কেননা কোনোরূপ যদি আপনার ফর্মে ভুল থাকে বা আপনি ফর্মটা ভুল ফিল আপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। মোটামুটি আপনারা জেনেই গেছেন যে ফর্মটা 12 পাতার ফর্ম। সুতরাং ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করতে হবে, সঠিকভাবে ফিল আপ করতে হবে সর্বোপরি, এবং কোনোরূপ ভুল হলে চলবে না। এবং যেসব তথ্যগুলো আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে, এবং সাথে ডকুমেন্টসও কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে হতে পারে। তো আপনারা শুরুতেই আপনাদের দেখে নেন যে এখানে 12 পাতার একটা ফর্ম নেওয়া হয়েছে, বাংলার ফর্ম। আপনারা চাইলে ইংলিশের ফর্ম আপনারা ফিল আপ করতে পারেন, আর বাংলা ফর্মেও আপনারা ইংলিশে লিখতে পারেন বা বাংলা লিখতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। যা লিখবেন একরকমই লিখবেন, দুরকম লেখার চেষ্টা না করাই ভালো, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি যেখানে বলেছে পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। অ্যাকচুয়ালি ফর্মটা কিন্তু শুধুমাত্র যে আপনার ডিটেলস চেয়েছে তা না, আপনার পুরো পরিবারের ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে। তো প্রথমে আমরা দেখি কি লেখা আছে। পরিবারের প্রধানের নাম, আপনাদের যে হেড অফ ফ্যামিলি, পরিবারের যে হেড অফ ফ্যামিলি থাকবে সেই হেড অফ ফ্যামিলি আপনাদের এখানে আরেকটা কথা উল্লেখ করে দেওয়া আছে, আপনাদের পরে আপনাদের দেখিয়ে দেবো। সেটা বলা হয়েছে যে আপনাদের আলাদা ফ্যামিলি হলেই কিন্তু আপনার তার হেড অফ ফ্যামিলি দিতে পারেন, মানে আলাদা সংসার থাকলে আপনারা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দিতে হবে। হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনাদের এই হেড অফ ফ্যামিলির নামটা কোথায় দেবেন, এখানে আপনাদের হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে। এইবার ধরেন মনে করেন কারোর নাম যদি ধরেন আপনার রাহুল সর্দার হলো, তো রাহুল স্পেস সর্দার, বা অভিষেক সরকার হলো অভিষেক স্পেস সরকার, সবই আপনারা ক্যাপিটালে লিখবেন। মিডিল নেম থাকে যদি মিডিল নেম গ্যাপ গ্যাপ করে দেবেন, ঠিক আছে। এগুলো পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপনারা কিন্তু বলা হয়েছে দেখুন, আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। সুতরাং বুঝতে পারছেন, আধার কার্ডে আপনাদের যে ডিটেলস দেওয়া থাকবে সেটাই কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। যেভাবে সেটা ভুল থাকুক সঠিক থাকুক সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। যাই হোক, দ্বিতীয় কলমে আমরা দেখি, এখানে দেওয়া আছে জন্ম তারিখ। আপনাদের জন্ম তারিখ এখানে দিতে হবে। আপনার জন্ম তারিখটা কীভাবে দেবেন, যদি আপনাদের কারোর 1/1/1990 দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা, বা 1/1/1900 যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, 01/01/1990 এভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। আর নাম যে ক্ষেত্রে আপনাদের বলেছিলাম, যদি এখানে আপনারা লেখেন যে অভিষেক সরকার, তো এখানে এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। এরকম আপনাদের কিন্তু গ্যাপ থাকবে, গ্যাপ থাকার পরে এখানে কিন্তু আপনাদের নাম লিখতে হবে। তো সঠিকভাবে ফর্মটা পূরণ করবেন। বারবারই বলছি, কোনো রকম ভুল হলে কিন্তু ফর্মের সমস্যা হতে পারে, টাকা ঢোকার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। পারলে আপনারা ফর্মটা 1 কপি বাড়তি জেরক্স করে নেবেন, তারপর আপনারা ফিল আপ করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। যেটা ফিল আপ করে নেবেন সেটাই সংশোধন করে নেবেন, দিয়ে ফ্রেশ করে একটা আপনারা ফর্মটা ফিল আপ করে নতুন করে শেষে বলেছে দেখুন, পরিবারের প্রধানের হেড অফ ফ্যামিলির যে লিঙ্গ এখানে হবে, তাহলে পুরুষ যদি থাকে পুরুষ হেড অফ ফ্যামিলি, মহিলা হলে মহিলা হবে। যেটা করে চাইলে আপনারা এভাবে টিক মেরে নিতে পারেন, যেটা হবে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ঠিক আছে। এবার দেখুন, পরিবারের প্রধানের আধার নাম্বার, পরিবারের প্রধান হেড অফ ফ্যামিলির আধার নাম্বার এখানে দিতে বলেছে। এখানে কিন্তু যে আবেদন করছে সে যদি হেড অফ ফ্যামিলি হয় তার নাম দিতে পারেন, আর সে যদি হেড অফ ফ্যামিলি না হয় তাহলে যে ওই পরিবারের হেড অফ ফ্যামিলি আছে তার নাম দেবেন এখানে। এবার দেখুন, এখানে বলেছে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এখানে আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে আপনাদেরকে ইএস দেবেন। আর আপনাদের চাইলে এখানে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা আপনারা দিতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, আপনারা দিতে পারেন। পরিবারের সদস্য সংখ্যা, আপনার যে হেড অফ ফ্যামিলি দিয়েছেন তাহলে সেই পরিবারের সদস্য সংখ্যা কজন
দুজন হলে দুজন, তিনজন, চারজন, যাই হোক আপনাদের এখানে বলেছে শুধুমাত্র সংখ্যায় লিখবেন। তো 2, 4 যাই হোক না কেন সেভাবে আপনারা দেবেন। 2 হলে 2 দেবেন, 4 হলে 4 দেবেন, 6 হলে 6 দেবেন, সেভাবে আপনারা লিখবেন। ঠিক আছে, এবার আসা যাক ঠিকানা। ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেননা ফর্মটা যেহেতু একটু জটিল আছে, ফর্মটা বড় আছে, সবাইকেই ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে। সুতরাং সঠিকটাই আপনাদের করবেন, যাতে আপনাদের কোনো রকম টাকার ক্ষেত্রে, অন্নপূর্ণা ফান্ডে টাকার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আপনাদের সমস্যায় না পড়তে হয়। তাহলে ঠিকানা এখানে কী লিখবেন? আপনাদের গ্রাম নাম লিখলেন, পোস্ট অফিস লিখলেন, থানা লিখলেন, ডিস্ট্রিক্ট লিখলেন, তারপর পিন নাম্বার দিয়ে দেবেন। বেশি কিছু লেখার দরকার নেই, ডিস্ট্রিক্ট লিখে পিন নাম্বার পর্যন্ত দিলেই যথেষ্ট আমার তো মনে হয়। তার কিছু বেশি লিখতে চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। এবার এখানে বলেছে আপনাদের যোগাযোগ নাম্বার। এই যে নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা যখনই দেবেন, দেখুন এখানে বলেছে, দেখুন যে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। তার মানে কি আপনারা যে কোনো নাম্বার কিন্তু চাইলে এখানে দিতে পারবেন না। আপনাদের যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। কিন্তু আবারও বলছি, হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেটাই কিন্তু আপনাদের এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, যদি কোনো রকম ভিডিওতে বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আপনাদেরকে সাহায্য করা হবে। এবার দেখি, এখানে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের নাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে পরিবারের যে প্রধান, পরিবারের প্রধানের আমরা নাম লিখব। এবার আসি সদস্য 1। এইবার সদস্য 1 যদি আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন যিনি, তিনি তার নাম কিন্তু এখানে আপনারা লিখতে পারেন। তিনি যদি পরিবারের প্রধান হন লেখার দরকার নেই, যদি না হন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, দেখুন এখানে বলেছে পরিবারের প্রধান অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি তিনি হন তাহলে এখানে হ্যাঁ হবে। ঠিক আছে, যদি না হন তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই। এবার দেখুন, এবার তাহলে কি বলেছে সদস্য 1। তাহলে আমরা এখানে কি করব? মানে যিনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন ওনার কিন্তু এখানে সদস্য 1-এ নাম লিখতে হবে। নাম লিখবেন, ওনার জন্ম তারিখ, অর্থাৎ আগেই বলেছিলাম যে আপনাদের এখানে দিন, মাস, বছর যেভাবে লেখা আছে এভাবে আপনারা লিখবেন। তারপর ওনার লিঙ্গ, এখানে ফিমেল হবে অবশ্যই, কেন মহিলাদের তো লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, পুরুষদের তো আর দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, এবার আপনারা এখানে কি করবেন? পরিবারের প্রধানের সম্পর্ক, পরিবারের প্রধান যদি স্বামী হয় তাহলে ফিমেল, যদি হয় তাহলে এখানে আপনারা ওয়াইফ দিতে পারেন, যেটা হবে, যেটা পরিবারের প্রধানের সাথে সম্পর্ক যেটা হবে সেটা দেবেন। এবার আপনার যিনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন তার আধার কার্ড নাম্বার এখানে আপনারা লিখে দিলেন। আর এখানে দেখুন, যদি উনি প্রধানের লক্ষ্মী ভাণ্ডার না পেয়ে থাকেন তাহলে এনার ক্ষেত্রে ইনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তাহলে এখানে অবশ্যই হ্যাঁ হবে। এখানে কিন্তু এগুলো টিক দেবেন না সেক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবার পরিবারের সদস্য নাম্বার 2। এবার কি করবেন? আপনাদের ফ্যামিলিতে আরও যারা আছে, ঠিক আছে, যদি আরও যারা আপনাদের ফ্যামিলিতে যারা আছে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এগুলো লিখবেন। যদি তিনিও লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু তার ক্ষেত্রেও হ্যাঁ হবে। যদি না পেয়ে থাকেন বা কোনো ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে দরকারই নেই। এবার আমরা আসব দ্বিতীয় পাতা। এবার দ্বিতীয় পাতায় আমরা দেখব, এখানেও কিন্তু সদস্য নাম্বার 3, সদস্য নাম্বার 4, সদস্য নাম্বার 5, টোটাল কিন্তু 5 জনের নাম আপনারা যোগ করতে পারেন হেড অফ ফ্যামিলি বাদ দিয়ে। ঠিক আছে, তো হেড অফ ফ্যামিলি বাদ দিয়ে আপনারা আর বাকি যারা সদস্য থাকবে তাদের নাম এখানে যেভাবে আগেই বলেছি, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এগুলো আপনারা কিন্তু দিতে হবে। আপনাদের সঠিকভাবে আপনারা অবশ্যই ফিল আপ করবেন। আর আগেই বলেছি, যদি এনাদের যদি কোনো মহিলা যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই হ্যাঁ লিখবেন, তাছাড়া এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। এবার আসি পরের যে ডিটেলসটা বলেছে 10 নম্বর। 10 নম্বর কলমে আপনাদের কি বলা হয়েছে? বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নগদ অর্থ স্থানান্তরের জন্য আপনাদের পরিবারের প্রধান যে আছেন তার সমেত আরও যারা সদস্যদের আপনি নাম লিখেছেন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ 18+ যদি বয়স হয়, তবেই তাদের কিন্তু আপনার ব্যাংকের, মানে ব্যাংক বলেছে এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট, কোন সেটা সেই ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আইএফএসসি কোড লিখতে হবে। তারপর দেখুন সদস্য 1, সদস্য 1-এর ক্ষেত্রেও সেম, তিনি যদি লক্ষ্মী ভাণ্ডার পান বা না পান সেটা কোনো ব্যাপার না। আপনাদের এখানে কিন্তু ডিটেলস প্রত্যেকের দিতে হবে, যেভাবে আপনারা আগেরটা ফিল আপ করেছেন সেম ওইভাবে আপনাদের এখানে কিন্তু সেই পরপর আপনারা দিয়ে দেবেন। সর্বোপরি আগে বলে রাখি কিন্তু 18 বছর বয়স হতে হবে।
তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড প্রত্যেকের। এবার যে কজন আছে সদস্য যাদের 18+ বয়স আছে তাদেরকে লিখতে হবে। এবার দেখুন এখানে কি বলেছে, দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। এই একটা কথা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হুটহাট করে আপনারা দিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে। আপনাদের যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আবারও বলছি, যে ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিতে হবে। আদার্স কোনো ব্যাংকের ডিটেলস আপনারা এখানে দেবেন না। এখানে উল্লেখ করা আছে, বারবারই বলছি, সঠিক করে ফর্ম ফিল আপ করবেন। কোনো রকম অসুবিধা যেন না হয় ফর্মের ক্ষেত্রে, কোনো রকম ত্রুটি হলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো 2 নম্বর পেজ এটুকুই ছিল। পরের পেজটা আমরা দেখি। এবার আপনারা দেখুন 3 নম্বর পেজে 11 নম্বর কলমে আপনাদের কি বলা হয়েছে, বলা হয়েছে হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকায় অংশ নম্বর সহ। তার মানে আপনাদের যেগুলো আপনাদের প্রাপ্তবয়স্ক আছে, যাদের ভোটার কার্ড আছে, তাদের ডিটেলস এখানে আপনাদের শো করতে হবে। লক্ষ্মী ভাণ্ডার যিনি পান তার সহ, হেড অফ ফ্যামিলি সহ। ঠিক আছে, তাহলে হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার এপিক নাম্বার দেবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবেন। এবার দেখুন বলেছে বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার। এই অংশ নাম্বার কিন্তু আপনাদের বুথ নাম্বার, অংশ নাম্বার কিন্তু আপনাদের বুথ নাম্বার। আর বিধানসভা ক্ষেত্র যার এরিয়ায় যে বিধানসভা আছে সেই বিধানসভার একটা নাম্বার থাকে, যে আপনাদের আমাদের যেরকম এরিয়া স্বরূপনগর আছে, স্বরূপনগরের বিধানসভার নাম্বার হচ্ছে 98। এবার যার যে বুথ নাম্বার সে বুথ নাম্বার আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, 98 দিয়ে কমা দিয়ে আপনাদের এরকমভাবে বুথ নাম্বার বা বুথ নাম্বার লিখতে পারেন, বা অংশ নাম্বার লিখতে পারেন। বুথ নাম্বার দিয়ে এখানে আপনাদের যে যে নাম্বার সেভাবে আপনারা এখানে ইনপুট করতে পারেন। এভাবে দিলে আপনাদের যথেষ্ট আমি মনে করি। এবার দেখুন সদস্য অনের ক্ষেত্রেও একই, ভোটার কার্ডের নাম্বার দেবেন এবং এখানে আপনারা সেম এইভাবে দিয়ে বুথ নাম্বার দিয়ে লিখতে পারেন। আর চেষ্টা করবেন দাগের বাইরে যেন কোনো আপনাদের অংশ না বেরিয়ে যায়। এভাবে আপনারা সদস্য 2, সদস্য 3, সদস্য 4 করতে পারেন। এবার আসি, এবার আপনাদের বলেছে 12 নম্বর কলমে বলেছে দেখুন বিভাগ, মানে আপনি কোন শ্রেণীর, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, তো সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে যারা ইউআর আছে তারা জেনারেল, তারা ইউআর সিলেক্ট করবেন। আপনারা জানেন বিগত আপনাদের যে 66টা আপনাদের ওবিসি কার্ড দিয়ে বাদবাকি ওবিসি কার্ডগুলো আপনাদের বাতিল করা হয়েছে। তো আমার মনে হয় যেগুলো বাতিল হয়েছে তাদের সব ক্ষেত্রে কিন্তু এখানে ইউআর হিসেবে আপনাদের টিক মারতে হবে। আর বাদবাকি যারা এসসি আছে তারা এসসি দেবে, এসটি, ওবিসি যেভাবে আছে সেভাবে দেবে। তো আমার মনে হয় ইউআর ক্ষেত্রে কিন্তু বাদবাকি যে 77টা ওবিসি কার্ড বাদ গিয়েছে তাদের কিন্তু ইউআর হিসেবে আপনাদের টিক মারতে হবে। আর এখানে দেখুন যারা যে কাগজকে আপনারা আছে এখানে জমা দেবেন, অর্থাৎ টিক মারবেন যেখানে, সেই কাগজ কিন্তু আপনাদের দরকার, কিন্তু আপনাদের জমা দিতে হবে অবশ্যই, এটা মাথায় রাখবেন। এবার বলি এখানে দেখুন তারপরে দেওয়া আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? অবশ্যই আছে, প্রত্যেকেরই আছে। সেক্ষেত্রে আপনার এখানে হ্যাঁ হয়ে যাবে। এবার বলেছে দেখুন যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। কোন কার্ড আপনার, AAI কার্ড, PSS, SPSS, যে কোনো একটা এর মধ্যে আপনার যদি থাকে তাহলে আপনার সেটাই টিক মারবেন। যার ক্ষেত্রে যেটা আছে সেটা টিক মারবেন, একটাই টিক মারলে যথেষ্ট। এবার দেখুন পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, মানে আপনি আপনার যে রেশন দেওয়া হয় সেই রেশন দোকান থেকে আপনি কি মাসে আপনার যে রেশন আসে সেটাকে আপনি তোলেন? অবশ্যই আপনি তোলেন, এখানে হ্যাঁ লিখবেন। এবার আসে দেখুন আছে সম্পদ, মানে বাড়ির আপনার ডিটেল চাইছে। আপনার কিন্তু এই ফর্মে সমস্ত ডিটেলস শো করতে হচ্ছে, সে আর আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। তো চিন্তা করার কারণ নেই, আশা করি ভিডিওটা আপনাদের যেভাবে দেখানো হবে খুব সহজেই বাড়িতে বসে ধীরে সুস্থে আপনারা সম্পূর্ণ তথ্য সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। আশা করি কোনো রকম সমস্যা আপনাদের হবে না। দেখুন এখানে বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? আপনার বাড়িতে যে ঘর বা আপনার পাকা ঘর আছে সেটা কি 3টে ঘর বা তার বেশি আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হ্যাঁ লিখতে পারেন, যদি না থাকে তাহলে আপনার না লিখবেন। ঠিক আছে, বলেছে পারিবারিক জমির মালিকানা। আপনাদের যদি পারিবারিক জমির মালিকানা থাকে, মানে আপনাদের ফ্যামিলিতে যদি পারিবারিক জমি থাকে, সে জমির মালিকানা যদি আপনার হয় তাহলে আপনি অবশ্যই হ্যাঁ লিখবেন।
এটা অবশ্যই মাথায় রাখবেন। তার ডিটেলস আপনাদের দিতে হবে, এখানে দেখুন বলে দিয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, মানে আপনাদের নামে যে জমি রেকর্ড হয়েছে সেই কপিও কিন্তু আপনি এখানে দিতে হতে পারে। এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। আপনারা যে কলমে টিক দেবেন, যে কলম এখানে উল্লেখ করবেন, সেই কলমের ডিটেলস কিন্তু আপনাদের শো করতে হতে পারে বা সাবমিট করতে হতে পারে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, তো 3 নম্বর পাতা এখানে শেষ হয়ে গেল। পরবর্তী পাতাতে দেখা যাক। দেখুন এবার কি বলেছে, পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনাদের পরিবারে যতজন আছে তাদের মোট যে জমির পরিমাণ সেটা এখানে আপনাদের শতক লিখতে হবে। আপনাদের দেখুন আপনাদের যে পর্চা আছে সেই পর্চায় কিন্তু আপনাদের ডিটেলস দেওয়া থাকে যে কত শতক আপনাদের জমি আছে। অনেকে একই পর্চার মধ্যে আপনাদের উপরের দিকে বা দিকে আপনাদের দেওয়া থাকে ডিটেলস যে এতটা পরিমাণে আপনাদের জমি আছে। যাই হোক, সেই শতক জমি এখানে আপনাদের ইনপুট করতে হবে। আচ্ছা, এখানে দেখুন নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রেশন নথি ও সর্বশেষ ROR জমির নথি। আগেও বলেছিলাম ROR লাগবে, ওটা আপনারা পেয়ে যাবেন, আপনাদের রেকর্ডের সময়টা দেওয়া হয়। এবার দেখুন কি বলেছে, যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আপনাদের পরিবারে যদি 4 চাকার গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। যদি আপনার হ্যাঁ লেখেন তাহলে কিন্তু গাড়ির নাম্বার উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। এখানে দেখুন বলে দিয়েছে জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বার লিখতে হবে। এগুলো কিন্তু অবশ্যই ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন, দেখে বুঝে করবেন, জেনে বুঝে করবেন, কোনো রকম যেন সমস্যা না হয়। কোনো রকম ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। এবার দেখুন বলেছে 5 নাম্বার, পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনাদের পরিবারে কি কোনো রকম স্বাস্থ্য বীমা করা আছে? LIC বলতে পারেন, বিভিন্ন যে সরকারি আছে বেসরকারি আছে, এগুলো অনেকে বিমা করে থাকে, ম্যাক্সিমাম লোক তখন বিমা করা আছে ব্যাংকের ক্ষেত্রে বললেন। এবার সেটা যদি হেড অফ ফ্যামিলি নামে হয় বা সদস্য 1 বা সদস্য 2 সদস্য 3 নামে হয়, সেগুলো কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। যদি না হয় না হবে, আর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনাদের বলেছে দেখুন সরকারি হলে সরকারি টিক মারতে হবে, বিমার অঙ্ক কত টাকা সাম অ্যাসুয়ার্ড আপনারা দেন মাসে বা বছরে যেভাবে আপনারা দেন, প্রিমিয়ামের বিবরণ ডিটেলস লিখতে হবে। এবার আসুন বলেছে আয় বা পেশা, বলেছে দেখুন কোনো সদস্য কি আয়কর বা পেশাগত প্রদান করে, অর্থাৎ PTAX বা আপনাদের ITR ফাইল, যেটা আপনাদের কাজে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, যদি আপনারা কর প্রদান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই, আপনি যদি ITR ফাইল করা থাকে বা আপনার ট্যাক্স ফাইল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে বলেছে আপনাদের পরিবারের সদস্যদের প্যান কার্ড, এইবার আপনাদের পরিবারের যে সদস্যগুলো আপনারা নাম দিয়েছেন তাদের যদি প্রত্যেকেরই প্যান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা হ্যাঁ উল্লেখ করবেন, না হলে না উল্লেখ করবেন। আর যদি থাকে অবশ্যই থাকবে, আপনার হেড অফ ফ্যামিলি না থাকে সদস্য 1 বা 2 যারা থাকতে পারে, এখানে আপনারা কী করবেন হেড অফ ফ্যামিলির নাম লিখবেন, প্যান কার্ড নাম্বার লিখবেন, সদস্য অনেক থাকলে নাম লিখবেন, প্যান কার্ড নাম লিখবেন, যা থাকবে না লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে 4 নম্বর পেজ শেষ হয়ে গেল। এবার আমরা পরের পেজে আসি। এবার আপনাদের 5 নম্বর পাতায়, 5 নম্বর পাতায় কিন্তু আপনাদের বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, মানে আপনাদের পরিবার হেড অফ ফ্যামিলি সদস্য 1 সদস্য 2 সদস্য 3 যেসব কাজের সঙ্গে যুক্ত আছেন ওনারা, তাদের ডিটেলস কিন্তু এখানে আপনাদের শো করতে হবে। দেখুন এখানে কি দেওয়া আছে, তাহলে পরিবারের যে হেড অফ ফ্যামিলি উনি যে সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনারা ঠিক করবেন। যদি বেসরকারি ক্ষেত্রে কোনো কোম্পানিতে বা কোনো বেসরকারি সংস্থায় উনি যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের টিক মারতে হবে। দেখুন এখানে বলেছে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি যদি কোনো পারে। আচ্ছা, তারপর এখানে বলেছেন দেখুন আংশিক সময়ের কর্মরত অর্থাৎ পার্ট টাইম জব, যদি কেউ পার্ট টাইম জবের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনি টিক মারবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত, মানে আপনাদের কারিগর বলা হয়েছে, শিল্পী বলা হয়েছে, কৃষক বলা হয়েছে, সেসব ক্ষেত্রে যেটাই আপনারা কাজে লিপ্ত আছেন, যুক্ত আছেন কাজের সাথে, সেটা আপনি এখানে টিক মারতে পারেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকেন তারা আপনার পরিযায়ী শ্রমিককে টিক মারতে পারেন। বেকার যারা কোনো কাজের সাথে যুক্ত নেই তারা টিক মারতে পারেন। আর অন্যান্য এর মধ্যে যারা আছেন তারা ঠিক আছে, যারা বাইরে আছেন সেক্ষেত্রে আপনার অন্যান্য দিতে পারেন। অনেক সময় অন্যান্য দিয়ে আপনার এখানে আপনার লিখেও দিতে পারেন যে কোন কাজের সঙ্গে যুক্ত। আপনাদের এখানে বলা হয়েছে দেখুন সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি ও স্বঘোষণা জমা দিন। আপনি যে এখানে যেটা এখানে উল্লেখ করবেন সেটা যদি আপনার কিন্তু আপনার সেই ক্ষেত্রে যেখানে কাজ করেন বা কাজ করছেন তার কিন্তু আপনার নথি লাগবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, যেখানে যে অংশে আপনি টিক মারবেন সেখানে কিন্তু আপনার নথি লাগতে পারে। এবার আপনারা হয়তো বলবেন যে মাঠে কাজ করে বা আপনার পরিযায়ী শ্রমিক বা কোনো ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা কী নথি জমা করব। তো সেরকম ডিটেলসের ক্ষেত্রে এখন পর্যন্ত সেরকম কিছু জানানো হয়নি,
যদি জানানো হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনাদের বিএলওর মারফত যদি ফর্ম জমা নেয় ওনারা ভালো বলতে পারবেন ওনাদের কী নির্দেশিকা দিয়েছে। যাই হোক, দরকার নেই, যেটুকু আপনারা একবার টিক মারবেন তারপরে ওটা পাওয়া যাবে। তারপর কি বলেছে দেখুন, সদস্য 1। সদস্য 1 এর ক্ষেত্রেও কিন্তু আপনাদের সেম হবে। সদস্য 2 তারপর দেওয়া আছে, যেটা যার ক্ষেত্রে যিনি যে কাজের সঙ্গে যুক্ত সে কাজে দেবেন। যদি বেকার হয় বেকার দেবেন, কৃষক হলে কৃষক দেবেন, যেটা খুশি, ঠিক আছে, সেভাবে দেবেন। দেখুন এটুকুই দেওয়া আছে 5 পাতায়। তো 5 পাতা ক্লোজ হয়ে গেল। এবার দেখি 6 পাতায় কী দেওয়া আছে। বাকি সদস্যদের ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর দেখুন শেষের দিকে একরকম একটা আছে আপনাদের বলেছে দেখুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা। অর্থাৎ আপনার পরিবারে যে সদস্যদের আপনি এখানে নাম দিয়েছেন সেখানে কতজন শিক্ষিত আছেন। শিক্ষিত যদি 5 জন হয় 5 জন দেবেন, বা 2 জন হয় 2 জন দেবেন। এবার আপনি লিখে দেবেন যে কতজন সদস্য, 5 জন হলে 5 জনই দেবেন। এবার দেখুন এখানে বলেছে পরিবারের প্রধান, হেড অফ ফ্যামিলি, তিনি কি শিক্ষিত? শিক্ষিত দেবেন। অশিক্ষিত হলে অশিক্ষিত দেবেন। শিক্ষিত হলে যদি টিক মারেন, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি মাধ্যমিক হয় আপনি এমপি লিখতে পারেন, যদি উচ্চ মাধ্যমিক হয় এইচএস লিখতে পারেন, যদি গ্র্যাজুয়েশন হয় বিএ বা বিএসসি লিখতে পারেন, আর যদি মাস্টার্স হয় তাহলে আপনি এমএ বা এমএস লিখতে পারেন। যিনি যিনি হেড অফ ফ্যামিলি তার সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা এখানে দিতে হবে। সদস্য অনেক ক্ষেত্রে সেম, শিক্ষিত হলে শিক্ষিত দেবেন, তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দেবেন। টুর ক্ষেত্রে 3 ক্ষেত্রে সেম। তো 6 নম্বর গেল। এবার আপনাদের 7 নম্বর পেজ। দেখুন 7 নম্বর পেজে আপনাদের বলা হয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান কোনো ধারক। সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনি হ্যাঁ দেবেন, না হলে এখানে আপনার না দিয়ে দেবেন। যদি থাকে এমন কেউ আপনার পরিবারের মধ্যে, তাহলে তিনি কোন পদে রয়েছেন, তার সদস্য নাম্বার, এগুলো কিন্তু আপনার দিতে হতে পারে। সঙ্গে আপনার কিন্তু নথি দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যেটাই দেবেন তার কিন্তু নথি আপনাদের অবশ্যই দেওয়া প্রয়োজন। এবার দেখুন এখানে দেওয়া আছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি আপনাদের পরিবারে কেউ পেনশন পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দিয়ে দেবেন, ঠিক আছে। যদি হয় তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর এখানে দিতে হবে। এবার আসুন, বলেছে পরিবারের মোট বার্ষিক আয় কত। পরিবারে এবার মোট বার্ষিক আয় আপনাদের দিতে হবে। যদি আপনাদের সরকারি সংস্থায় কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বার্ষিক আয় একটু বেশি হবে। আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এখানে বার্ষিক আয় আমরা তো বরাবরই আপনারা বার্ষিক আয় 84,000 মতো দিয়ে থাকে, যেগুলো আপনাদের বিডি ইনকাম প্রয়োজন হয়, ফ্যামিলি ইনকাম প্রয়োজন হয়, সেক্ষেত্রে এরকম দিতে পারেন। এছাড়া যদি বিএলও থেকে ইনস্ট্রাকশন কিছু আসে তাহলে আপনারা সেইভাবে আপনারা ফিল আপ করবেন। যাই হোক, এবার দেখুন দেওয়া আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনারা যদি সিএর জন্য আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে আবেদন করার আবেদন নাম্বার দেবেন, সার্টিফিকেট নাম্বার দেবেন, ইস্যু করা হয়েছে কবে সেগুলো ডিটেলস দেবেন। প্রত্যেকের ক্ষেত্রে প্রধান সদস্য সবার ক্ষেত্রে লাগবে। আর যদি আবেদন করে না থাকেন এখানে প্রযোজ্য নয় লিখে দেবেন, সব ক্ষেত্রে প্রযোজ্য নয় হবে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল, এগুলো আপনারা এখানে টিক মেরে দেবেন। তাহলে 7 নম্বর পেজ গেল। এবার পরের পেজ দেখি। 7 নম্বর পেজের উপরের দিকে কিছু সদস্য 4, সদস্য 5 এদের কিছু ডিটেলস যেটা বলা হয়েছিল আপনাদের সি এর ক্ষেত্রে, তো দরকার নেই। আচ্ছা, এবারে বলেছে দেখুন, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, এআরডি, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, এমজিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ইটিসি, এগুলো যদি আপনাদের থেকে থাকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেন যেগুলো আপনারা যদি তৈরি করে থাকেন, বা কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করে থাকেন, সেগুলো কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। কার্ডের নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা লিখতে হবে। যদি না থাকে এই ঘরটা আপনারা ছেড়ে দেবেন। যদি থাকে, যারই থাকুক না কেন পরিবারের সদস্যদের মধ্যে, তার কিন্তু এখানে আপনার ডিটেলস শো করাতে হবে। এবার আসি আপনাদের শেষের দিকে 8 নম্বর পেজে দেওয়া আছে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনাদের এসআইআরে যে আপনাদের যদি ডিলেটেড হয়ে থাকে তবে আপনাদের যে ট্রাইব্যুনালে যে বিচারাধীন যে মামলাটি করেছিলেন লিখতে হবে, ওই যে নাম্বার টাম্বারগুলো যেগুলো আপনার দেওয়া হয়েছে। আর যাদের নেই তাদের এখানে প্রযোজ্য নয় লিখে দিতে পারেন, বা বিচারাধীন কিনা সেখানে নাও লিখতে পারেন, সেটা আপনার বুঝে শুনে লিখবেন। তো 8 নম্বর পেজ শেষ হলো। এবার আমরা পরের পেজে দেখি। তো সেক্ষেত্রে আপনাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 প্রত্যেকের ডিটেলস আপনারা এখানে লিখে দেবেন, যেগুলো আপনাদের বলা হয়েছে এসআইয়ের ক্ষেত্রে।
শেষের দিকে দেখুন, এবার আপনাদের বলা আছে যে সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ, আপনাদের বলা হয়েছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশু বিবরণ, অর্থাৎ আপনাদের পড়াশুনো করছে রানিং সেই শিশুদের ডিটেলস এখানে আপনাদের উল্লেখ করতে হবে। তো আপনাদের পরিবারে যদি শিশু যে কজন শিশু আছে তাদের আপনি ডিটেলস এখানে লিখতে পারেন। শিশু সদস্য 1 আপনাদের কী বলেছে দেখুন, শিশুর নাম লিখতে হবে, কোন শ্রেণীতে পড়ে লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে। এবার ধরুন তিনি যে সরকারিতে পড়াশোনা করেন সরকারি লিখবেন, বেসরকারিতে বলে বেসরকারি, মাদ্রাসা হলে মাদ্রাসা লিখবেন, অন্যান্য কোনো স্কুলে যদি থাকে সেখানে লিখতে পারেন। এখানে সেই ডিটেলস কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। এবং আপনাদের দেখুন ওখানে বলেছে ওপেন স্কুলিং হোম স্কুলিং হলে সেগুলো কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো 9 নম্বর পেজ এটুকুই ছিল। পরের পেজ দেখা যাক। তো পরিবারের শিশু সদস্যের সংখ্যা যে বেশি থাকে 3, 4 এরকম কলম দেওয়া আছে, আপনারা সেই ডিটেলসগুলো এখানে অবশ্যই ফিল আপ করে দেবেন। এবার দেখুন এখানে কি বলা হয়েছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। অ্যাকচুয়ালি ফর্মে কিন্তু পুরো ডিটেল চেয়েছে আপনাদের, পুরো পরিবারের সমস্ত নথি চেয়েছে আপনাদের। তো আপনাদের যেগুলো বলা হয়েছে সেগুলো আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে, কিছু করার নেই। শিশু সদস্য 1, ইনি যদি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, যদি সম্পূর্ণ হয়ে থাকে সম্পূর্ণ লিখবেন, টিক দেবেন। যদি শুরু হয়ে থাকে শুরু হয়ে টিক দেবেন। যদি টিকাকরণ না হয়ে থাকে টিকাকরণ টিক দেওয়ার দরকার নেই। এর বলেছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি এগুলো কিন্তু আপনাদের দিতে হবে, এটা মাথায় রাখবেন। টিকাকরণ যদি দিয়ে থাকেন তার কিন্তু ডিটেলস এখানে শো করাতে হবে। সদস্য 2 ক্ষেত্রেও সেম, 3 ক্ষেত্রেও সেম, 4 ক্ষেত্রেও সেম। এবার আসি, দেখুন লেখার নিচে দেওয়া আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্পে আমরা টাকা পাই না কেন সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাই, সেটা পিএম কিষাণ বলেন আর আদার্স কোনো কিছু যাই বলেন না কেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারের প্রধান যদি পেয়ে থাকে হ্যাঁ দিতে হবে, প্রকল্পের নাম লিখতে হবে, ঠিক আছে? 10 নম্বর পেজ শেষ। 11 নম্বর পেজে গেলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বলেছে প্রকল্পের নাম লিখতে বলেছে, প্রকল্পের নামগুলো এখানে আপনাদের ইনপুট করতে হবে। আর এখানে আপনি কি আপনি কি সেটা কি বাদ দিতে চান, সেক্ষেত্রে এখানে হ্যাঁ করতে হবে, না দিলে লেখার দরকার নেই, ঠিক আছে? এবার কটি প্রকল্প, শুধু কি পিএম কিষাণ আদার্স কোনো কিছু আপনাকে পান, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু আপনার পরপর লিখে দিতে হবে। সদস্য 1 ক্ষেত্রে সেম, সদস্য 2 ক্ষেত্রে সেম, সদস্য 3 ক্ষেত্রে সেম। 11 নম্বর পেজ শেষ হয়ে গেল। দেখা যাক 12 নম্বর পাতায় কী দেওয়া। 12 নম্বর পাতা আপনাদের কিন্তু সেম আছে। সদস্য 4, সদস্য 5-এর ক্ষেত্রে আপনাদের সেভের ডিটেলস যেগুলো বলা হয়েছে যে ইনি যে প্রকল্পে টাকা পান ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেগুলো এখানে শো করতে হবে। যদি প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ করতে হবে। এবার দেওয়া হয়েছে যে আপনার বাদ দেওয়া হলো তার কারণ, আপনার ফর্ম ফিল আপটা যদি বাদ দেওয়া হয় বা রিজেক্ট করা হয় অফিসার কর্তৃক, এটা আপনাদের ক্ষেত্রে দরকার নেই, কলম দিয়ে আপনার কিছু করতে যাবেন না এখানে। সেক্ষেত্রে কিন্তু ওনারা এখানে আপনাদের সেই ফর্মে আপনারা ইনপুট করে দেবেন, লিখে দেবেন এখানে কী কারণে আপনার ফর্মটা যাচাই করার পরে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার আপনি এখানে দেখুন এখানে লেখা আছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত আমার জ্ঞান ও বিশেষ অনুযায়ী 13 নম্বর পাতায় লেখা আছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি, উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংগ্রহ সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। আগেই বলেছি আপনারা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন, কোনো রকম সুবিধা অসুবিধা হলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আপনার সম্মত, হ্যাঁ যদি হয় তাহলে এখানে আপনার সম্মত টিক দেবেন। দেওয়ার পরে 13 নম্বর পাতায় চলে আসবেন, সর্বশেষ পাতা। এখানে আপনাদের সই করতে হবে, যারা সই করতে পারেন সই করবেন, যারা টিপসই দিতে পারেন তারা এখানে আপনার টিপসই দিয়ে দেবেন, ঠিক আছে? এবার দেখুন এখানে আপনার আগে একটা কথা বলেছিলাম যে পরিবার বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো আপনারা বুঝতে পারছেন যে আপনার হেড অফ ফ্যামিলি আপনারা কীভাবে আপনারা করবেন, অবশ্যই আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে তো এইভাবে ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন। শেষে দেওয়া আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ আধিকারিকেরা আপনার সরকারি আধিকারিকরা যারা আছেন যারা আপনার এই ফর্মটা আপনার জমা নেবেন বা যারা যাচাই করবেন তারাই কিন্তু এই যে টোটাল কলমটা আছে সেটা ওনারা আপনার ফিল আপ করে দেবেন। তো এই ছিল টোটাল 13 পাতার ফর্ম ছিল। তো কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রাখছি কোনো রকম সমস্যা হবে না। ভিডিওটি দেখার পরে আপনাদের পুরো নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে ফর্মটা দেখার পরে, ভিডিওটি দেখার পরে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন যাতে সবারই আপনার সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে পারে, কারো বুঝতে অসুবিধা না হয়। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেন। তো এই ছিল
অন্নপূর্ণা ভাণ্ডার থেকে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করার যে ফর্ম, যদি অনলাইনে হয় অনলাইনে আপনাদেরকে আগেই বলছি যে অনলাইনে হয় অবশ্যই অনলাইনে করবেন, আর অফলাইনে হলে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা সঠিকভাবে আপনারা ফিল আপ করতে পারবেন আশা রাখছি। তো ধন্যবাদ সবাইকে।